হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস নিয়ে আলোচনা করব। সবার আগে বলে দিই, যারা প্রথম ভিডিও দেখছো তারা অবশ্যই এর আগের ভিডিও দেখে নেবে, যেন তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়। মানে বলতে যাচ্ছি আমি, যতগুলো দশম শ্রেণীর অঙ্কগুলো আছে তোমরা সেটা কিন্তু এই ডিসক্রিপশনে গেলে পরে পরপর সবগুলো অঙ্ক পেয়ে যাবে। আর চক্রবৃদ্ধি সুদও দেখার আগে এখানে ডিসক্রিপশনে দেখবে সরল সুদ কষার অঙ্কগুলো আছে, সেগুলো কিন্তু একবার দেখে নিবে। সেগুলো দেখে নিলে পরে তোমাদের এই চক্রবৃদ্ধি সুদ আর সমাহার বৃদ্ধি বা হ্রাস বুঝতে কিন্তু কোনো রকম সমস্যা দাঁড়াবে না। এবার এই চক্রবৃদ্ধি সুদ অঙ্ক আমি একটু শুরু করছি। তো এখানে আমরা প্রথমে জানবো চক্রবৃদ্ধি সুদ কি। বাস্তবে সুদ দুই রকমের হয়, একটা সরল সুদ যেটা আমরা আগে আলোচনা করে নিয়েছি, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ যেখানে শুধুমাত্র আসলের উপর বা মূলধনের উপর সুদ ধার্য করা হয় সেটাকে বলা হয় সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। চক্রবৃদ্ধি সুদ বলতে কোনো নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ মূলধন বা আসলের সঙ্গে যুক্ত হয়। মানে সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, তার মানে সুদ আসল যেটা হবে সেই সুদ আসলের উপরে আবার সুদ নেওয়া হবে নির্দিষ্ট সময়ের জন্যে। সুদ নতুন আসল, মানে এই সুদ আসলটা নতুন আসল হয়ে যাবে। সেই আসলকে মানে মূলধন ধরে পুনরায় আবার যদি সুদ নেওয়া হয় সেই সুদকে বলা হয় কিন্তু চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে সুদের উপরে সুদ। মনে করে 100 টাকা সুদ হয়ে গেলো 10 টাকা এক বছরের জন্যে, তাহলে তোমাদের হয়ে গেলো কত টাকা? 110 টাকা তোমাকে দিতে হবে। তাহলে দ্বিতীয় বছর তোমাকে 110 টাকার উপরে কিন্তু 10% সুদ দিতে হবে। এই হিসাবে কিন্তু চক্রবৃদ্ধি সুদ ধরা হয়। আশা করি বুঝতে পারলাম 2 বছরের হিসাবে, কিন্তু সরল সুদে সেই 2 বছরে তোমাকে 10% হিসাবে দিতে হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদে প্রথমে 10%, যে সুদটা হবে সেই সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে সেই সুদ আসলের উপরে আবার তোমাকে 10% সুদ দিতে হবে। সেটা হয়ে যাবে তোমার চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, এখানে একটা কিছু ব্যাপার আছে। এখানে চক্রবৃদ্ধি সুদ কত সময় শেষে প্রাপ্য হবে তা কীভাবে জানবো, এই বিষয়টা তোমাদের একটু জেনে নিতে হবে। যে সময় শেষে চক্রবৃদ্ধি সুদ প্রাপ্য হবে তাকে চক্রবৃদ্ধি সুদের পর্ব বলা হয় বা ইন্টারেস্ট পিরিয়ড অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। যেমন চক্রবৃদ্ধি সুদের পর্ব সাধারণত 3 মাস, 6 মাস, 1 বছর হয়ে থাকে। তার মানে 3 মাস পর পর সুদ নেওয়া হয়, 6 মাস পর পর নেওয়া হয়, 1 বছর পর পর নেওয়া হয়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোনো পর্ব যদি উল্লেখ না থাকে তাহলে চক্রবৃদ্ধি সুদ বছরের শেষে দেয় বলা হয় ধরা, অর্থাৎ সাধারণ সুদের হার পর্ব 1 বছরই হবে। যদি কোনো পর্ব লেখা না থাকে তাহলে তোমাকে 1 বছরই ধরে নিতে হবে। এবার সমূল চক্রবৃদ্ধি কি? সমূল চক্রবৃদ্ধি বলতে এখানে তোমার আসলটাও থাকবে, তার সঙ্গে সুদটাও কিন্তু যুক্ত থাকবে। যেমন এখানে একটা অঙ্ক দিয়ে বোঝানো হয়েছে, প্রথম বছরের আসল হচ্ছে 1200 টাকা, প্রথম বছরের সুদ হয়ে গেলো 96 টাকা। তাহলে দ্বিতীয় বছরের আসল হয়ে গেলো তো 1200 যোগ 96, তো 1296 টাকা। তো দ্বিতীয় বছরের সুদ 1296 ইন্টু 8/100, তার মানে 103.68 টাকা। তার মানে তাকে প্রথম বছরের সুদ দিতে হলো কত? 96 টাকা। কিন্তু এখানে দেখো দ্বিতীয় বছরের সুদ আমার তোমাকে 103.68 টাকা হয়ে গেলো। দেখো প্রথম থেকে সুদটা বেড়ে গেলো, এই যে বাড়ছে সেটাই কিন্তু চক্রবৃদ্ধি সুদ। তো দ্বিতীয় বছরের শেষে তোমাকে কত দিতে হলো? 1399.68 টাকা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল বা মূলধন সবসময় এক থাকে না, এই কথাটা মনে রাখবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধনটা কখনো এক থাকে না, সেটা কিন্তু প্রত্যেক সুদের পূর্বে চেঞ্জ হতে থাকে বা পরিবর্তিত হতে থাকে, এই কথাটা কিন্তু মনে রাখবে। এবার দেখো এখানে পরে অঙ্কটা 1 নম্বর অঙ্কটা কি বলেছে, আমি যদি বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 1400 টাকা 2 বছরের জন্য ধার নিই, তাহলে 1400 টাকা কত বছরের জন্য ধার নেব? 2 বছরের জন্য ধার নিই, তবে কত টাকা চক্রবৃদ্ধি সুদ ও সমূল চক্রবৃদ্ধি দেবো হিসাব করে লিখি। তো দেখো এই অঙ্কটা করার আগে তোমাদেরকে কিছু আমি ফর্মুলা বলে দিই, সেই ফর্মুলাগুলো মনে রাখলে পরে তোমাদের কিন্তু অঙ্কগুলো বুঝতে কোনো রকম সমস্যা হবে না, বা অঙ্কগুলো করতে কোনো রকম সমস্যা হবে না। এবার ফর্মুলাটা দেখা যাক। দেখো তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা আসল বা মূলধনকে পি দিয়ে প্রকাশ করতে হবে, সময়কে এন দিয়ে প্রকাশ করতে হবে, চক্রবৃদ্ধি সুদের হারকে আর দিয়ে প্রকাশ করতে হবে, যেটা তোমাদের পার্সেন্টেজে থাকবে, সমূল চক্রবৃদ্ধিকে এ দিয়ে প্রকাশ করতে হবে, যেটাকে আমরা অ্যামাউন্ট বলি। তাহলে এ সমান পি 1 + r/100 এটাই ফর্মুলা। এ মানে অ্যামাউন্ট বের করার সূত্র, মানে সমূল চক্রবৃদ্ধি বের করার সূত্র পি 1 + r/100। তারপর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ বলতে মানে সিআই বের করার ফর্মুলা হচ্ছে এ - পি।
এ থেকে পিকে বিয়োগ করবো, তাহলে আমরা কিন্তু সিআই পেয়ে যাবো, মানে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। এবার যে অঙ্কটার কথা বলছি সেই অঙ্কটা এবার দেখা যাক। দেখো পরিমাণে আসল দিয়েছে 1400 টাকা মানে পি, চক্রবৃদ্ধি সুদের হার মানে আর দিয়েছে 5%, সময় মানে এন দিয়েছে 2 বছর, সমূল চক্রবৃদ্ধি মানে এ বের করার সূত্র কি তোমাদেরকে এখানে বললাম পি 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন। সূত্র হচ্ছে পি 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন। দেখো এখানে পি এর জায়গায় বসবে কত 1400, 1 প্লাস আর এর জায়গায় বসবে কত 5/100 তার আবার হোল স্কয়ার। এত এখানে আমরা লিখে দেবো কি টাকা। হয়ে গেলো। দেখো সবগুলো সূত্রের মধ্যে বসে গেলো, পি এর জায়গায় পি এর মান বসে গেলো, আর এর জায়গায় আর এর মান বসে গেলো, এন এর জায়গায় এন এর মান বসে গেলো। এবার এখানে আমরা লিখবো সমান সমান 1400 ইন্টু 100কে 1 দিয়ে গুণ করলে 100, 100 যোগ 5 মানে 100 আর 5 যোগ করলে কত যাবে 105/100 তার আবার কি হোল স্কয়ার। হোল স্কয়ার কেন, এটা যেহেতু দুইবার আছে, সমান সমান 1400 গুণ 105কে যদি আমরা দুইবার গুণ করি তাহলে 11,025 হয়, আর নিচে দুটো 100কে যদি গুণ করি তাহলে 10,000 হয়, এত টাকা। এবার আমরা এখানটা কাটাকাটি করব, 0 0 0 0 কেটে দিলাম। এবার 11,025-এর সঙ্গে 14 গুণ করে তাকে 100 দিয়ে কিন্তু আমরা ভাগ দেব। তোমরা কিন্তু এখানে কাটাকাটি করলে কাটাকাটি করতে পারো, কিন্তু আমার মতে এটার সঙ্গে এটাকে গুণ করে 100 দিয়ে ভাগ করাটা কিন্তু বেশি সহজ হবে। তো দেখো আমি এখানটায় ভাগ এটাকে এর সঙ্গে যদি গুণ করি তাহলে আমরা পাবো কত 1 5 4 3 5 0, আর নিচে পাবো কত 100, এত টাকা। দেখো এবার নিচে যেহেতু দুটো শূন্য আছে তাহলে 2 ঘর পর দশমিক বসিয়ে দিব, তার মানে 1 5 4 3 5 0, যেহেতু নিচে দুটো শূন্য আছে 2 ঘর পর দশমিক, তার মানে এখানে হয়ে যাবে এত। তোমার কত টাকা হয়ে গেল 1543.50, তার মানে 1543 টাকা 50 পয়সা। তাহলে সমূল চক্রবৃদ্ধি হয়ে গেল কত 1543.50 টাকা। তারপর সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে কি চক্রবৃদ্ধি সুদ কত মানে সিআই কত, তো সিআই বের করার সূত্র হচ্ছে কি এ মাইনাস পি, তাহলে আমি এ মাইনাস পি করে নেব। আমি এখানে লিখব চক্রবৃদ্ধি সুদ মানে সিআই এ মাইনাস পি। তো এখানে আমরা এ পেলাম কত 1543.15, আর পি হচ্ছে কত আমার 1400 টাকা। এবারে যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে 143.50 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল কত 143.50 টাকা। তো আশা করি বুঝতে পারলা কী করে আমি সমূল চক্রবৃদ্ধি বের করলাম আর চক্রবৃদ্ধি সুদ বের করলাম। প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে কিন্তু এই জিনিসটাই ফলো করতে হবে, আর এই জিনিসটা যদি তোমরা ফলো করে নিতে পারো গেলে তাহলে তোমাদের কোনো রকম অঙ্কে সমস্যা হবে না। এবারে এখানে প্রয়োগ 3 কি বলেছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। তো এখানে তোমাদেরকে সমূল চক্রবৃদ্ধি চেয়েছে, তার মানে এটা চেয়েছে, তা আমি এখানে ডাইরেক্ট কিন্তু এটা তোমাদেরকে বের করে দেখাচ্ছি। তো দেখো অঙ্কটা আমি কীভাবে করছি। কি লিখলাম সমূল চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে পি 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন। তো এখানে আমি সূত্রটা না লিখলেও হবে, তোমরা যদি ডাইরেক্ট বসাও তাই হয়ে যাবে। পি মানে হচ্ছে 1000 1 প্লাস আর মানে হচ্ছে 5/100, এন মানে হচ্ছে 2 বছর। এখানে লিখে দেবো আমরা টাকা, তার মানে 1000, 100 আর 5কে যদি যোগ করি তাহলে 105/100 তার হোল স্কয়ার। এটা 1000, 105কে 2 বার গুণ করলে পরে 11,025, আর নিচে হয়ে যাবে 10,000, 1 2 3টা শূন্য চলে যাবে, 1 2 3টা শূন্য চলে যাবে। এবার এখানে যাবে 11,025/10, 11,025, নিচে যেহেতু
একটা শূন্য আছে, সেই জন্য আমরা এক ঘর পর দশমিক বসাবো। দুটো শূন্য হলে আমরা দুই ঘর পর বসাতাম, এক ঘর পর বসাচ্ছি কেন, যেহেতু একটা শূন্য আছে। আর এখানটা একটা আমরা শূন্য লিখে দিতে পারি, কোনো সমস্যা কিন্তু হবে না। টাকা, তার মানে 1102 টাকা 50 পয়সা। চক্রবৃদ্ধি সুদ হয়ে গেলো কত? 1102 টাকা 50 পয়সা। তো আশা করি বুঝতে পারলাম প্রয়োগ 3টা কী করে হলো। এবার যাচ্ছে আমরা প্রয়োগ 4-এ। দেখো প্রয়োগ 4 কী বলেছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারের 4000 টাকা একটি ব্যাংকে থাকলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। দেখো আগেরটা চাইছিল সমূল চক্রবৃদ্ধি, আর এখানে চাইছে চক্রবৃদ্ধি সুদ কত হবে। তো আমি এই অঙ্কটা করতে হলে প্রথমে আমি সমূল চক্রবৃদ্ধি বের করব, তারপরে সমূল চক্রবৃদ্ধি বের করে সমূল চক্রবৃদ্ধি থেকে আসল টাকা বাদ দিলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তো দেখো আমি অঙ্কটা কীভাবে করছি। দেখো লিখলাম সমূল চক্রবৃদ্ধি পি, পি হচ্ছে এখানটায় 4000 টাকা, 1 প্লাস আর, আর হচ্ছে 5%, 5/100, আর সময় হচ্ছে এখানটায় 3 বছর, এত টাকা। তার মানে 4000 গুণ 100 আর 5 যোগ করলে 100, 5/100, তার হোল কিউব 4000। এবার 3টা 105, তার মানে 105, 105, 105, আমরা কিন্তু এইভাবেও করতে পারি 100, 100, 100, 1 2 3, 3টা শূন্য করে যাবে, 1 2, 3টা শূন্য করে গেলাম। দেখো 4 25 100 হয়, তো 4 25 100 করে দিলাম। 5 5 25, এটা 21, 5 5 25, এটা 21। এবার দুটো 21 গুণ করব, তার সঙ্গে 105 গুণ করব, আর নিচে থাকবে কত 10। তো দুটো 21 গুণ করলে পরে হয়ে যায় আমার কত 441। তারপরে এর সঙ্গে গুণ করবো 100, 5 5 0। এটা তোমাদেরকে আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি, 1 4 4 5 0 3 6 4, তার মানে 46,305 টাকা। এবার দেখো নিচে যেহেতু একটা শূন্য আছে, তাহলে এক ঘর পর দশমিক হবে, তখন এখানে দশমিক হবে এক ঘর পর, আর এখানে একটা শূন্য আমি দিয়ে দেবো। তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধি কত করে হলো 4630.50 টাকা। ঠিক আছে, এবার আমাদের কি চাইছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো তোমাদেরকে আগে বলেছিলাম যেটা পাবো তার থেকে বিয়োগ 4000 টাকা করে দেব, বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কত 630.50 টাকা। তা এটাই হবে আমার চক্রবৃদ্ধি সুদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে কী করে হলো। এবার একটা কথা বলে দিই তোমাদেরকে, কেউ যদি চায় সে কিন্তু ডাইরেক্ট এখানেও কিন্তু বিয়োগ 4000 লিখতে পারে, বিয়োগ 4000 লিখতে পারে, বিয়োগ 4000 লিখতে পারে, বিয়োগ 4000, বিয়োগ 4000 সমান সমান 630.50 কিন্তু এখানেও করে দিতে পারে। এখানে তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ লিখতে হবে, আর শেষে -4000 করলেও কিন্তু অঙ্কটা ডাইরেক্ট হয়ে যাবে, এটা করলেও হবে। তো আমি যেইটা তোমাদের ভালো হবে, বুঝতে সুবিধা হবে, সেটাই কিন্তু তোমাদেরকে আমি বললাম, যেন কোনো রকম সমস্যা না হয়। এবার দেখো প্রয়োগ 5 নম্বর অঙ্কটা। দেখো প্রয়োগ 5 কি বলেছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তো দেখো আমি এই অঙ্কটা কীভাবে করছি। দেখো আমি চক্রবৃদ্ধি সুদ ডাইরেক্ট বের করছি। তো তোমাদেরকে একটু আগে বললাম যে বিয়োগ করলেও কিন্তু করতে পারবো। তো আমি এটাকে তোমাদেরকে বিয়োগ করে দেখাচ্ছি যে কীভাবে করতে হবে। প্রথমে লিখলাম আমরা 10,000, 1 প্লাস r/100 পাওয়ার n, এটা হলো আমার সমূল চক্রবৃদ্ধি। এর থেকে বিয়োগ করে দেবো কত হাজার টাকা, 10,000 টাকা। তাহলে এটা আমার হয়ে গেল কি চক্রবৃদ্ধি সুদ। এবার ক্যালকুলেশনটা 10,000, 100 আর 5 যোগ করলে 105/100, তার হোল কিউব
বিয়োগ 10,000 105 তিনবার আর নিচে 100 তিনবার বিয়োগ 10,000 1 2 3 4টা শূন্য চলে যাবে 1 2 3 4টা শূন্য এবার আমি কাট দিই 105 105 105 এই তিনটা 105কে যদি আমরা গুণ করি দেখো প্রথম দুটো 105 গুণ করলে হয় 11,025 এবার এর সঙ্গে আমি গুণ করে দেবো কত 105 5 5 25 5 2 10 আর 2 12 5 1 5 5 1 5 1 2 3 4 5 5 2 0 1 5 2 6 7 5 1 1 1 5 7 6 2 5 আর নিচে 100 বিয়োগ 10,000 এবার নিচে যেহেতু দুটো শূন্য আছে তাহলে 2 ঘর পর দশমিক হবে তাহলে এখানে দশমিক হবে 1 ঘর 2 ঘর বিয়োগ 10,000 এটা যদি আমরা বিয়োগ করি 11,576 থেকে 10,000 তার মানে 1576.25 টাকা এটা হবে এই অঙ্কের অ্যান্সার মানে 5 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারলে কীভাবে ক্যালকুলেশনটা করেছি। ক্যালকুলেশনটাকে একটু মনোযোগ দিয়ে দেখবে তাহলে তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো আজ আমার ভিডিও থাকলো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যারা প্রথম আমার ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখছে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তা এই টাইপের কিছু অঙ্ক তোমাদের কোষে দেখিতে আছে, তোমরা কিন্তু অঙ্কগুলো করে নেবে। আর এরপর দিন আমি সেই কোষে দেখে নিয়ে আলোচনা শুরু করব। তাহলে আজ আমার ভিডিও এখানটাই থাকলো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।